FM. The night comes alive. অন্ধকার হাতড়ে হাতড়ে আমার বেডরুমে কিনলাম। রুমের এক প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভাবলাম আমার ভাই। বললাম, কে তুই এই অন্ধকারে কি করছিস? ও কোনো উত্তর দিল না। আমি ওর কাছে যাব, তখনই ডোরবেলের শব্দ পেয়ে আমি মেয়ের খুলতে চলে গেলাম। দেখি আমার হাজব্যান্ড এসেছে। এরপর চার্জার লাইট নিয়ে আমি আমার রুমে যাই। দেখি কেউ নেই। আমার হাজব্যান্ড আর আমার ভাই রিয়াদের সাথে অন্য রুমে কথা বলছে শুনতে পেলাম। ভাবলাম আমি দরজা খোলার ফাঁকে রিয়াদ অন্য রুমে চলে গেছে, কিন্তু তাহলে তো আমার সামনে থেকেই যেতে হতো। যাই হোক, আমি কিচ্ছু না ভেবে মুকিতকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে তা আমরা তিনজনকে ঘুমোতে গেলাম যার যার রুমে। সকালে উঠে দেখলাম কিচেনে গত রাতের মুরগির মাংসের সব হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দেখে অবাক হলাম, কারণ পাঁচতলায় থাকি, এখানে কোনো বিড়াল সাধারণত আসবে না। আমি কাউকে কিছু বললাম না। আসলে ঘটনা ঘটল সেদিন সন্ধ্যায়। আমি কিচেনে রান্না করছিলাম, ঠিক তখন একটি কান্নার আওয়াজ পেলাম। আমার বেডরুমের দিকে যাই, গিয়ে দেখি পর্দার অল্প নির্মাণরত বিল্ডিং এর 6 তলায় অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। আর কিচেনে চলে গেলাম। আর তার একটু পরে আমার বেডরুম থেকে কর্মর শব্দ। আমি রুমে চলে গেলাম এবং যেটা দেখলাম দেখে আমার গা শিউরে উঠল। দেখলাম আমার রুমের মেঝেতে আমার ভাই রিয়াদ পড়ে আছে, আর তাকে কেউ খামলে খাচ্ছে। যে খাচ্ছিল সে আমার দিকে উল্টো হয়ে বসেছিল, তাই মুখ দেখতে পাইনি। এই দৃশ্য দেখার পর আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে সিঁড়ি থেকে নাম ডাকি। তখন আমার ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে। আমি ওকে দেখে আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুলি দেখি আমি আমার রুমে শুয়ে আছি। আমার পাশে আমার হাজব্যান্ড মুকিত আর রিয়াদ ভাই। ওদের সব খুলে বলি। মুকিত বলল আমি সিঁড়িতে অজ্ঞান হয়ে যাওয়াতে রিয়াদ ওকে ফোন করে আর আশেপাশের লোক ডেকে আমাকে বাসায় নিয়ে আসে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতে পারত, কিন্তু সেদিন রাতে আরো খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করছিল। রাতে আমার অনেক ঠান্ডা অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায়, অথচ তখন ছিল গরমের সময়। আমি সব সময় ডাইনিং রুমে লাইট অন করে ঘুমাই। সেই রাতে আলো কিছুটা কম থাকায় আমি বেডরুমের দরজার সামনেও পড়ে, এবং সেই আবছা আলোতে আমি যা দেখলাম দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম একটি লোক ঢালি গায়ে ধুতি পরা, তার হাতে একটি ফাঁসির দড়ি। সে আমাকে ডাকছে হাত ইশারা দিয়ে। তার কপাল কাটা, তা থেকে রক্ত পড়ছে। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, একটুও নড়তে পারছি না। আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হলো না। লোকটি আমার দিকে এগোতে থাকলো, খুঁড়িয়ে আমি একটু নড়তে পারছি না। ভয় আমার গলা শুকিয়ে আসছে। প্রচন্ড জোরে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে ঘুম ভেঙে দেখি গায়ে প্রচুর জ্বর। আমার হাতের কবজিতে আঙুলের হালকা ছাপ। মনে হয় কেউ আমাকে টেনে বা জোরে শক্ত করে ধরেছিল। মুকিত আমার চিৎকারে ঘুম থেকে উঠে আপনি দেখে আমি অজ্ঞান। আমার ভাই আর মুকিত সারা রাত জেগে থাকে। আমি নাকি কিছুক্ষণ পর পর গোঙাচ্ছিলাম। সকালে আমার ঘুম ভাঙার পর এলাকার হুজুরকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া ও তাবিজ দিয়ে যান, আর বলেন পাশের বিল্ডিংয়ের কাজ 9 বছর ধরে বন্ধ। ওই বিল্ডিংয়ের মালিক নারায়ণ চন্দ্র লোনের টাকা পরিশোধ করতে না পেরায় এক রাতে 6 তলায় ফাঁস নেন, আর তখন থেকে খালি গায়ে শুধু ধুতি পরাচ্ছিলেন তিনি। তারপর নাকি প্রায়শই মানুষ গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ দেখেছেও ধুতি পরা আর খালি গায়ে কে যেন হাঁটছে 6 তলায়। এরপর আমরা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। ভাবে অন্যত্র যাওয়ার আগ অব্দি আমি আর কিছু দেখিনি। মাঝে মাঝে কোয়া শব্দ পেলেও আমি আর ওই বিল্ডিংয়ের দিকে তাকাতাম না। সন্ধ্যায় আর রাতে কখনো একা থাকেনি। 9-10 দিনের মধ্যেই নতুন বাসাটি পেয়ে সেখানে চলে যাই। আমার হাতের হালকা ছাপের কাকটাও ছিল না আর। এরপর আমি আর কখনো কিছু দেখিনি বা শুনিনি। এই ছিল আমার বোনের ঘটনা। ভালো লাগলে আমি পড়ে শোনালাম ছড়াটি, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এদের মধ্যে মেসেজও আসছে এবং আপনাদের কমেন্টও আসছে,
সেগুলোও পড়বো। কিছুক্ষণ পরে একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। টিচিং রেডিও ফুকটের FM and ফুকটে। ওয়েলকাম ব্যাক। আবার আমি রাতুল এবং শুনছেন রেডিও ফুকটের FM। চলছে পুটাপান ঘড়িতে সময় রাত 12:34 এবং আমি একটু আগেও ইনবক্সে দেখলাম যে একজন আমাকে নক করছে এবং তিনি লিখেছেন যে আমার কাছে ঘটনা আছে, চাইলে আমি আসতে পারি। আমি একটু রিকোয়েস্ট করব যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটিতে কিন্তু ডিরেক্ট ইমেল করা যায়। একটা বাটনই আছে রাইট সাইডে দেখবেন ডান দিকে, এবং সেখানে লেখা আছে সেন্ড ইমেল। ওইখানে যে আপনি ইমেল সেন্ড করতে পারেন। ঠিক একইভাবে আমাদের জন্য ইমেইলে ঘটনা পাওয়াটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট এবং আমরা সবচেয়ে বেশি কানেক্টেড থাকি ইমেইলেই। সো আমি রিকোয়েস্ট করবো, এটা আমার রিকোয়েস্ট, যে আপনার একটি ঘটনা পাঠান, তাহলে সেটা ইমেইলেই পাঠাবেন এবং আশা করব যে আপনাদের পাঠাতে তেমন কোনো সমস্যা হবে না। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে অলরেডি আমাকে লিখছেন, যেমন শাহিন আলম আমাদের লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার পুতাকান। অ্যান্ড তিনি আমাদের সাথে আছেন। আন্টি আহমিদ, তিনি আমাদের সাথে লিখেছেন যে হ্যাপি নিউ ইয়ার রাষ্ট্রী ভাইয়া। অ্যান্ড কমিউনিটিকে তিনি জানিয়েছেন পুরার নতুন বছরের শুভেচ্ছা, এবং তিনি খুলনা থেকে শুনছেন এবং ভয় পাওয়ার জন্য তিনি ওয়েট করছেন। তার মানে বেশ আগে এই কমেন্টটি তিনি করেছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাব্বির আহমেদ আছেন, আমাদের সাথে আছেন হচ্ছে হুসাইন আহমেদ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। এবং রেডিও পুকির পেজ, পুতাপুমের পেজ, এই দুটো মিলিয়ে অসংখ্য মানুষ আজকে আমাদের এখানে যোগ দিয়েছেন এবং অসংখ্য মানুষ আমাদের সঙ্গে আছেন। পরিমল কুমার পল আমাদের সাথে আছেন। আমি পড়ছি আমাদের যে পুতাপুমের পেজটা রয়েছে সেখান থেকে। হাসান আল ইমরান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন শাহরিয়ার হাসান সাকিব, আছেন আমাদের সাথে মুসাইল আহমেদ, এবং তুমি লিখেছেন আই লাভ পুতাপুম। আমাদের সঙ্গে আছেন কুফার সুপল, এবং তিনি লিখেছেন যে আই লাভ পুতাপুম অলওয়েজ ক্যাপে আছি। সন্দীপ ধারা আমাদের সাথে আছেন আই লাভ পুতাপুম অলসো। আর আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নন্দিতা আফরোজ লায়লা, এবং তিনি রেডিও শো শুধুমাত্র দুটো সিমে শোনেন এবং নিউইয়ারের শোকে জানাচ্ছি সবাইকে। এমনি ইয়াসির হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে আছেন এমডি তাব্বির হুসাইন, আমাদের সঙ্গে আছেন আনামুল হক, এবং পিরিচি জবান থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন প্রদীপ কর্মকার, তিনি আছেন আমাদের সঙ্গে নতুন বছরের পেতে আছেন ইমরান আইনিবান আমাদের সাথে আছেন। আমাদের আছেন শাহিম শেখ আছেন আমাদের সাথে, নির্ভয় না আরডিমির সেটাও আছেন এমডি রেশাদ খান, এবং আপনার ভাইকে তিনি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের সঙ্গে রক রায়হান আছেন এবং লিখেছেন যে আই লাভ পুতাপুম জাস্ট আউসাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সাব্বির হুসাইন, লিখেছেন যে ভালো স্টোরি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুন্না আহমেদ, এছাড়াও আমাদের সাথে আছেন ইয়ামিন দিলাম। সেকেন্ড স্টোরি বেস্ট যেটা আপনার ভাই পড়েছেন তিনি সেটা জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন পিঙ্কি সরকার, এছাড়া এমডি ওবায়দুল্লাহ শিকদার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দীপক ধর, আছেন আমাদের সঙ্গে ফাহিম শাহিয়ার, এছাড়াও আমাদের সাথে আছেন আতিকুল ইসলাম আকাশ, টুম্পা খান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন অপূর্ব মাহমুদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অঙ্কন আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি লতিফুর রহমান, আমাদের সাথে আছেন আরাফ মাহমুদ তাপর আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বর্ণহীন আশিক। অনেকেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে মেসেজ ইনবক্সে ঘটনা পাঠাতেন। আমি বলবো যে ইনবক্স ঘটনা পাঠাতেন না, আপনি মেল করে দেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে আমার এবং আপনার দুজনের জন্য। রানা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শিশির, লিখেছেন লাভ ইউ পুতাপুম। আমরা আরও আপনাদের কমেন্ট পড়বো। তামিম ইসলাম রোমান আমাদের সাথে আছেন, শারিয়া সিফাত, শান্তির কোচেন চুপরাত্রি, মনির হুসাইন, আরেকদিন শুভ, গোবিন্দ আমাদের সাথে আছেন। আমাদের আছেন মানিক হুসাইন, সেটা আছেন আমসুদের পোপ চৌধুরী, আমসাদে আছেন দেখেছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আহমেদ কাইয়ুম, এমডি দিন ইসলাম, ফয়সাল সরকার, নীল আকাশ, এমডি নাজমুল হিমেল, ঋত্বিক চন্দ্র দে, আমাদের সঙ্গে আছেন আলামির হুসাইন, এছাড়া আমাদের সঙ্গে আছেন সাব্বির হুসাইন, আবরা ইবনাত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরিফুর রহমান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, আরও অনেকেই। তো আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের কাছে এবং আমাদের সাথে
জোর দিন। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আমাদের দ্বিতীয় অতিথি এসছেন তিনি ঢাকা থেকেই এবং তার কাছে আমরা তার কিছু ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা। আপনার নামটা প্লিজ যত বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা যাব। আসসালামু আলাইকুম রাকেন ভাই, ডিয়ার লিসেনার, সবাইকে শুরুতেই ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। তো ভাইয়া ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাতুর সেদিন চাতুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় আহ, তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক 1 থেকে 2 মাস পরে সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি সুন্দরভাবে না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে। তো যাত্রার পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর যে আব্বু, মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে 3টা বাজে ওনার শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের উপর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আওয়াজ তো খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠেন। তো চাচু আসার পরে চাচুকে বলা, দেখেন আপনি শুনতে পান নাকি? কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচুও শুনতে পায়, হ্যাঁ, নুপুর পরা কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করেনি। তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটার শুরু হয় কবে থেকে। ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে চাচুর বয়স যখন 14 কি 15, তখন চাচু শুয়ে আছে তার ঘরে। তার একটা অভ্যাস, জানালা খুলে ঘুমায়। আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়। পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ গুলো। তো হঠাৎ করে রাতের বেলা কে যেন তার চুল, মানে খোলা জানলার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে আই কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চি যে ইটাগুলো আছে না বড় ভাই, এ রাস্তার ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা 2:30 দিকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে। ধাম করে আওয়াজ হচ্ছে। তখন তো চাচুর তখনও বোঝে নেই নর্মাল কিছু একটা। তো চাচু চিল্লাচিল্লি করে, তো লাইট টাইট জ্বালায়, সাথে সাথে টর্চ লাইট জ্বালায় গলিতে, মানে দেখে কিছুই নাই। তখন চাচু মনে হয় না, এটা তো সাধারণ ব্যাপার না। চাচু সাহস না নাকি জানালাটা লাগিয়ে আলো শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজটা হবে জানালার বাড়ি মারলো তার জানলায়, চাচু আর খুলে নাই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। চাচু ওয়াশরুমে যাবে। তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল, মানে 2টা গেট ক্রস করে যেতে হতো পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ঝোলপাড়ের পাশে বসলে এইবারে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য। তো ঘুমের ঘরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি নাকি দেখছি। তো চোখ 2টা দলা দিয়ে আবার যখন তাকায়, তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া একটা নতুন বউয়ের মতোই বসে আছে। তখন চাচ্ছ বলে রাত 2টা 2:30 সময় তো ভালো জিনিস ড্রেনের সামনে পাশে বসে থাকবে না। চাচ্ছ ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়। তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়েনি। কয়েকদিন আগে চাচ্চুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই পুরানা বাসা এখন ভেঙে 6 তলা করা হয়েছে। তো হঠাৎ করেই বা তো শুয়ে যাবে, তো টাঙ্কিতে পানি নেই। তো ছোট ভাইকে পাঠায়, যা উপরে যা, 4 তলার 5 তলার সুইচ, টাঙ্কির সুইচটা ছেড়ে দিয়ে। তো তাদের মানে আনফর্চুনেটলি 3 তলার এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3 তলার লাইট অফ। তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে, আর অনেক শ্বাস নিচ্ছে, অনেক জোর জোরে শোনাই যাচ্ছিল। তো ওদের পিছে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, জিনিসটা তার থেকে কিছুটা দূরে। তখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমাদের চাচু যে ছোট ভাই শিয়াব ওর উপস্থিতি।
জিনিসটা দেখে বাম হাত দিয়ে রেলিংয়ে এত জোরে একটা বাড়ি মারে, একতলা থেকে ৬ তলার রেলিংয়ে আওয়াজ হয়। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে একতলায় যায়, তার ভাইকে বলে যে, আওয়াজটা শুনছো? বলে, হ্যাঁ শুনছি। তারপর সবাই উপর পর্যন্ত উঠার পরে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। ঘটনা এখনো চলছে ২-১ দিন পর পর। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে তুতাইন আহমেদ আমাদের সঙ্গে আছেন সম্পদ সরকার। আমি তুতির পেজ থেকে পড়ছি। শ্রাবণী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। তারাও ক্রেজি বয় এবং কমেন্ট করতে বলেছেন কেবি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রনি যে সোহেল রানা আমাদের সঙ্গে আছেন এমডি শাহিন খান, এছাড়া ট্যালেন্টেড প্যারিস আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদি হাসান পানি আমাদের সঙ্গে আছেন, ইফতেখার ফয়সাল সুজন আমাদের সাথে আছেন আবু কায়তার তপন আমাদের সাথে আছেন, আতিফ ইসলাম হৃদয় আমাদের সঙ্গে আছেন, এমডি ফরহাদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদি হাসান পানি আমাদের সঙ্গে আছেন শাহিন খান, অর্ণব আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আর চয়ন ভৌমিক, এছাড়াও নাইম ইসলাম রাজ আমাদের সঙ্গে আছেন, মহাইবিনুল ইসলাম শাদ আমাদের সঙ্গে আছেন, আবু সুফিয়ান, ফরহান আহমেদ রুবেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাইফাত খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি পলাশ আহমেদ, আছেন রাজু ইসলাম, আছেন আরিফ রতন, PS পাপ্পু স্পেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাব্বির রকি আমাদের সাথে আছেন, এমডি মেহেদি হাসান, জুবাইর হাসান আমাদের সাথে আছেন, বাপ্পি কেনির আমাদের সাথে আছেন আশিকুর রহমান, এমডি তাইফ আহমেদ আমাদের সঙ্গে আছেন, MRH নীরব, এছাড়াও আছেন আমাদের সাথে টয়ন দেবনাথ, আছেন নাহিদ নাইমুল, রাকিব হাসান, আরিফুর রহমান জিতু, দুর্জয় বিশ্বাস, নাজমুস সাকিব ইমরান, আর দুনি শেখ, দুর্জয় সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরো একবার জানিয়ে দিই, আমাদের যে পেজ আছে সেই পেজ দুটো হচ্ছে www.facebook.com/viratfrutti and www.facebook.com/bhotefm.raffle। এছাড়াও আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসও আপনি আমাদের লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotefm@viratfrutti.fm, which is BHWTFM@radiofork.fm। সিঙ্গাপুর থেকে যেমন শুনছেন আমাদেরকে, আমি পেয়েছি, আমি হারিয়ে ফেলেছি লেখাটা, আবার ঠিক একইভাবে আপনারা কুড়িগ্রাম থেকেও শুনছেন, কেউ কমেন্ট করছেন, কেউ মেসেজ দিচ্ছেন, কিন্তু আছেন ভূত এখনের সাথে। আপনারা শুনছেন ভূত এফএমের এই বছর 2019-এর ফার্স্ট এপিসোড। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথিরা, এবং তারা তাদের ঘটনাগুলো আবারও শেয়ার করবেন কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা যেটা করবো, একটা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ঘটনা শুনে আসবো, যে ঘটনাটি একটা ইমেল না, একটা অডিও ক্লিপ, এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to your Pupil FM and do Fupi. বিশ্বাস করা না করার আপনার পাপ নয়। আসসালামু আলাইকুম রাসুল ভাই, তুমি আমার সালাম দিলেন। আশা করি আপনি ভালো আছেন। আমি লিটন খুলনা থেকে বলছি। আমি ইজিবাইক চালাই। তো আমার সাথে ঘটনাটি গত বছর ডিসেম্বরে প্রায় রাত 8টার দিকে আমি খুলনা 250 মিটার সামনে একটা তার দোকানে চা খাচ্ছি। হঠাৎ একটা লোক আমার সামনে আপনি আসে বললো, ভাই এই গাড়িটা কার? আমি বললাম, ভাই এটা। তা লোকটা বাজে বললো, ভাই ঠিক আছে যাবেন? আমি বললাম, ভাই কোথায় যাবে? তা লোকটা বাজে বললো, আমরা যাবো ওকে, কি যাবে? তো আমি বললাম, যাবো ভাই, তুমি আপনারা কে অটোতে যাবেন কি? লোকটা বাজে বললো যে, ভাই একটু টাকা পয়সার সমস্যা, এই জন্য আর কি আমরা ইজি দেখি যাবো। লোকটা আমাকে আরো একটা কথা বললো যে, ভাই আমরা একটা মরা রাখতে যাবো, তা আপনি কি যাবেন? আমি এবার কি মনে করে লোকটাকে বললাম, হ্যাঁ ভাই যাবো। তো লোকটা আমাকে জিজ্ঞেস করলো, ভাই হাতি কত বড় ওই গাড়ি ভাড়া কত? তো আমি বললাম যে, ভাই
লোকটা আমাকে বললো না ভাই আপনার টাকা আমাদের কাছে নাই আর আপনার ও বললাম যে ভাই কত দিতে পারবে না তো লোকটা আমাকে বলবো যে ভাই আমরা 1,000 টাকা হলে দিতে পারবো তো বললাম যে তা ঠিক আছে তো লোকটা আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনার গাড়িটা নিয়ে তোমাদের এই 250 মিনিট ভিতরে আনবে আপনাদের ভিতরে তবে গেলাম ওরা তাদের উঠালাম গাড়িতে রাতটা উঠালাম তাহলে তাদের নিয়ে রওনা করলাম আর যে সময় রওনা দিতেছি আনুমানিক তার 9টা বাজে তাদের নিয়ে যখন রওনা করলাম তারা 2জন পুরুষ 2জন মহিলা স্যার রাস্তা ধরে তারা কান্নাকাটি করতেছে আমি আমার মতো গাড়ি গেলাম কবিরাজ যে সময় আসলাম অনেক রাত এবার ওখান থেকে আরো কোনো ভিতরে তাদের বাড়ি গেলাম তাদের বাড়ি এই যে তাদের লাশ নেওয়ালাম তাদের লোকজন নেওয়ালাম দিয়ে করে নেওয়ালাম এরপর ওই লোকটা আমাকে গাড়ি ঘোড়ার টাকা দিলে বললো যে ভাই আমাদের যদি রাত্রে কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে থেকে যান তাহলে সকালে নেন বললাম যে না ভাই আমার বাড়ি যেতে হবে যত রাত করে আমার পাটনায় যেতে হবে তো আমি গাড়ি নিয়ে আবার রওনা দিলাম বেশ অনেক দূর চলে আসছি আমি গড়ি থেকে কাল করলাম সে রাত প্রায় 1টা বাদে যাক আমি আমার অটো চালাচ্ছি যে এলাকায় গেছি ওই এলাকায় তার তাই কোনো আপনার রোড লাইন নাই রাস্তায় একটা লোকও নাই মানুষও নাই তারটা একদম পাক আমি আমার মতো গাড়ি চালাচ্ছি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার গাড়ি দিয়ে চলে যে আপনার ছোটো পাথর ইট মারতেছে তার টুক করে শব্দ হচ্ছে তো ওই পিছন দিকে ঘুরতে গেলাম দেখলাম যে কাউকে দেখতে পাই না একটু মনে মনে ভয় পাইছি দেখ আমি আমার মতো গাড়ি চালাচ্ছি হঠাৎ কিছু দূর সামনে এসে দেখলাম একটা